যাই হোক, হিমাংশুবাবু বললেন, যতটুকু জানি বলছি, শুনুন। কিছুদিন আগে, বোধহয় মাস 2 হবে, একদিন সকালবেলা একটা ন্যাড়াখাপা গোছের ছোকরা আমার কাছে এসে হাজির হলো। তাকে আগে কখনো দেখিনি, এই অঞ্চলের লোক বলেও বোধ হলো না। তার গায়ে একটা ছেঁড়া কামিজ, পায়ে ছেঁড়া চটি জুতো, রোগা বেটে দুর্ভিক্ষ পীড়িত চেহারা, কিন্তু কথাবার্তা শুনে মনে হলো শিক্ষিত। বললে চাকরির অভাবে খেতে পাচ্ছে না। যাই হোক, একটা চাকরি দিতে হবে। জিজ্ঞাসা করলুম, কি কাজ করতে পারো? পকেট থেকে বিএসসির ডিগ্রি বার করে দেখিয়ে বলল, যে কাজ দেবেন তাই করব। ছোকরার অবস্থা দেখে আমার একটু দয়া হলো, কিন্তু কি কাজ দেব সে বিস্তারিত একটা জায়গাও খালি নেই। ভাবতে ভাবতে মনে পড়লো, আমার মেয়ে বেবির জন্য একজন মাস্টার রাখবার কথা গিন্নি কয়েকদিন আগেই বলেছিলেন। বেবি এই 7 পড়েছে, সুতরাং তার পড়াশোনার দিকে এবার একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়ার দরকার আছে। তাকে মাস্টার বহাল করলুম, কারণ অবস্থা যাই হোক, ছোকরা শিক্ষিত ও ভদ্র সন্তান। বাড়িতেই বাইরের ঘরে তার একটা থাকার ব্যবস্থা করে দিলুম। ছোকরা কৃতজ্ঞতায় একেবারে কেঁদে ফেলল। কিন্তু কে ভেবেছিল যে ওর নাম যতদূর মনে পড়ছে হরিনাথ চৌধুরী, কায়স্থ। যা হোক, সে বাড়িতেই রইল, কিন্তু আমার সঙ্গে বড় একটা দেখা সাক্ষাৎ হতো না। বেবিকে 2 বেলা পড়াচ্ছে এই পর্যন্তই জানতুম। হঠাৎ সেদিন শুনলুম ছোকরা কাউকে না বলে কোথায় যেন উধাও হয়ে গেছে। উধাও হয়েছে তো হয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মাঝ থেকে কতগুলো বাজে পুরনো হিসেবের খাতা নিয়ে গিয়ে আমার সর্বনাশ করে গেল। এখন তাকে খুঁজে বার করা না পর্যন্ত আমার নিস্তার নেই। হিমাংশুবাবু নীরব রইলেন। ব্যোমকেশ ঘাসের উপর লম্বা হইয়া শুইয়া শুনিতেছিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, ছোকরা খেত কোথায়? হিমাংশুবাবু বলিলেন, আমার বাড়িতেই খেত। আদর যত্নের ত্রুটি ছিল না। বেবির মাস্টার বলে গিন্নি তাকে নিজে। সেই সময়ে পেছন থেকে একটা গাছের মাথায় ফটফট শব্দ শুনিয়া আমরা মাথা তুলিয়া দেখিলাম একটা প্রকাণ্ড বনমোরগ নানা বর্ণের পুচ্ছ ঝুলাইয়া এক গাছ হইতে অন্য গাছে উড়িয়া যাইতেছে। গাছ দুইটার মধ্যে ব্যবধান 30 হাতের বেশি হবে না, কিন্তু নিমেষের মধ্যে বন্দুকের ব্রিজ খুলিয়া টোটা ভরিয়া হিমাংশুবাবু ফায়ার করিলেন। পাখিটা অন্য গাছ পর্যন্ত পৌঁছাতে পারিল না, মাঝপথেই ধপ করিয়া মাটিতে পড়িল। আমি সবিস্ময়ে বলিয়া উঠিলাম, কি অদ্ভুত টিপ আপনার! ব্যোমকেশ সপ্রশংস নেত্রে চাহিয়া বলিলেন, সত্যি অসাধারণ। কুমার ত্রিদীপ বলিলেন, ও আর কি দেখলেন, ওর চেয়ে ঢের বেশি আশ্চর্য বিদ্যে ওর পেটে আছে। হিমাংশু, তোমার সেই শব্দভেদী প্যাঁচটা একবার দেখাও না। আরে না না, ওসব কথা থাক, চলো আর একবার আমরা জঙ্গলে ঢুকি। সে হচ্ছে না, আগে ওটা তোমাকে দেখাতেই হবে। নাও, চোখে রুমাল বাঁধো। হিমাংশুবাবু হাসিয়া বলিলেন, কি ছেলে মানুষই দেখুন দেখি। ও একটা বাজে ট্রিক, আপনারা কতবার দেখেছেন। আমরাও কৌতূহলী হইয়া উঠিয়াছিলাম। বলিলাম, তা হোক, আপনাকে দেখাতে হবে। তখন হিমাংশুবাবু বলিলেন, আচ্ছা দেখাচ্ছি। কিছুই নয়, চোখ বেঁধে কেবল শব্দ শুনে লক্ষ্য ভেদ করা। বন্দুকে একটা বুলেট ভরিয়া বলিলেন, ব্যোমকেশ বাবু, আপনি রুমাল দিয়ে চোখ বেঁধে দিন, কিন্তু দেখবেন কান দুটো যেন খোলা থাকে। ব্যোমকেশ রুমাল দিয়ে বেশ শক্ত করে তাহার চোখ বাঁধিয়া দিল। তখন কুমার ত্রিদীপ একটা চায়ের পেয়ালা লইয়া তাহার হাতলে খানিকটা সুতা বাঁধিলেন। তারপর পা টিপিয়া টিপিয়া গিয়া, যাহাতে হিমাংশুবাবু বুঝিতে না পারেন তিনি কোন দিকে গিয়াছেন, প্রায় 25 হাত দূরে একটা গাছের ডালে পেয়ালাটি ঝুলাইয়া দিলেন। ব্যোমকেশ বলিল,
হিমাংশু বাবু, এবার শুনুন। কুমার ত্রিদীপ চামচ দিয়া পেয়ালাটার গায়ে টুং করে শব্দ করিলেন। হিমাংশুবাবু বন্দুক লইয়া যেই দিকে শব্দ আসিল সেই দিকে ঘুরিয়া বসিলেন। বন্দুকটা একবার তুলিলেন, তারপর বলিলেন, আরো একবার বাজাও। কুমার ত্রিদীপ আরো একবার শব্দ করিয়া ক্ষিপ্র পদে সরিয়া আসিলেন। শব্দের রেশ সম্পূর্ণ মিলাইয়া যাইবার পূর্বেই বন্দুকের আওয়াজ হইল। দেখিলাম পিয়ালিটি চূর্ণ হইয়া উড়িয়া গিয়াছে, কেবল তাহার দাঁতিটি ডাল হইতে ঝুলিতেছে। মুগ্ধ হইয়া গেলাম। পেশাদার বাজিকরের সাজানো নাট্যমঞ্চে এরকম খেলা দেখা যায় বটে, কিন্তু তাহার মধ্যে অনেক রকম জুয়াচুরি থাকে। এ একেবারে নির্জলা খাঁটি জিনিস। হিমাংশু বাবুর চোখে রুমাল খুলিয়া ফেলিয়া বলিলেন, হয়েছে? আমাদের মুক্ত কণ্ঠে প্রশংসা শুনিয়া তিনি একটু লজ্জিত হইয়া পড়িলেন। ঘড়ির দিকে তাকাইয়া উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, ও কথা থাক। আপনাদের সুখ্যাতি আর বেশিক্ষণ শুনলে আমার গণ্ডদেশ ক্রমে বিলিতি বেগুনের মতো লাল হইয়া উঠিবে। এখন উঠুন, চলুন ইতর প্রাণীদের বিরুদ্ধে আর একবার অভিযানে বেরোনো যাক। বেলা 1:30টার সময় শিকার শ্রান্ত 4 জন মোটর কাছে ফিরিয়া আসিলাম। হরিনাথ মাস্টারের খাতা চুরির কাহিনী চাপা পড়িয়া গিয়াছিল। হিমাংশু বাবুও কেন জানি না ব্যোমকেশের সাহায্য লইবার আর বিশেষ আগ্রহ ছিল না। বোধহয় এরূপ তুচ্ছ ব্যাপারে সদ্য পরিচিত একজন লোককে খাটাইয়া লইতে তিনি কুণ্ঠিত হইতেছিলেন। হয়তো তিনি ভাবিতেছিলেন যে পুলিশই শীঘ্র এই ব্যাপারে একটা সমাধান করিয়া ফেলিবে। সে যাহাই হোক, ব্যোমকেশ প্রসঙ্গটা পুনরুত্থাপন করিলেন। বলিল, আপনার হরিনাথ মাস্টারের গল্পটা ভালো করে শোনা হলো না। হিমাংশু বাবু মোটরের ফুটবোর্ডে পা তুলিয়া দিয়া বলিলেন, আমি যা জানি সবই প্রায় বলেছি, আর বিশেষ কিছু জানবার আছে বলে মনে হয় না। ব্যোমকেশ আর কিছু বলিল না। কুমার ত্রিদীপ বলিলেন, চলো হিমাংশু, তোমাকে মোটরে বাড়ি পৌঁছে দিয়ে যাই। তুমি বোধহয় হেঁটেই এসেছো। হিমাংশু বাবু বলিলেন, হ্যাঁ, তবে রাস্তা দিয়ে ঘুর পড়ে বলে ওদিক দিয়ে মাঠে মাঠে এসেছি। ওদিক দিয়ে মাইল খানেক পরে, বলিয়া দক্ষিণ দিকে অঙ্গুলির নির্দেশ করিলেন। ত্রিদীপ বলিলেন, রাস্তা দিয়ে অন্তত মাইল 2। চলো, তোমাকে পৌঁছে দিয়ে যাই। তারপর হাসিয়া বলিলেন, আর যদি নেমন্তন্ন করো তাহলে দুপুরের স্নানাহারটা তোমার বাড়িতেই সারা যাবে। কি বলেন আপনারা? আমাদের কোনো আপত্তি ছিল না। আমোদ করিতে আসিয়াছি, গৃহস্বামী যেখানে লইয়া যাইবেন সেখানে যাইতেই রাজি ছিলাম। আমরা ঘাড় নাড়িয়া সম্মতি জানাইলাম। হিমাংশু বাবু বলিয়া উঠিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, সে আর বলতে, তোমরা তো আজ আমারই অতিথি। এতক্ষণ এই প্রস্তাব না করিয়া আমার অন্যায় হয়েছে। সে যাই হোক, এখন উঠে পড়ুন গাড়িতে, আর দেরি নয়। খাওয়া দাওয়া করে তবু একটু বিশ্রাম করতে পারবেন, তারপরে একেবারে বৈকালিক চা সেরে বাড়ি ফিরলেই হবে। ব্যোমকেশ বলিল, এবং পারি যদি ইতিমধ্যে আপনার পলাতক মাস্টারের একটা ঠিকানা করা যাবে। হ্যাঁ, সেও একটা কথা বটে। আমার দেওয়ান হয়তো তার সম্বন্ধে আরো অনেক কথা বলতে পারেন। বলিয়া তিনি নিজে অগ্রবর্তী হইয়া গাড়িতে উঠিলেন। হিমাংশু বাবু খুবই সমাদর সহকারে আমাদের আহ্বান করিলেন বটে, কিন্তু তবু আমার একটা ক্ষীণ সন্দেহ জাগিতে লাগিল যে উনি যেন মন খুলিয়া খুশি হইতে পারেন নাই। তারপর হিমাংশু বাবুকে গাড়ি হইতে নামিতে দেখিয়া তিনি খড়ম পায়ে তাড়াতাড়ি নামিয়া আসিয়া বিচলিত স্বরে বলিয়া উঠিলেন, বাবা হিমাংশু, যা ভাবিয়াছিলাম তাই। হরিনাথ মাস্টার শুধু খাতাই চুরি করেনি, সঙ্গে সঙ্গে তহবিল থেকে 6,000 টাকাও গেছে। বেলা 3টে বাজিয়া গিয়াছিল। শীতের অপরাহ্ন ইহার মধ্যেই দিবালোকের উজ্জ্বলতা ম্লান করিয়া আনিয়াছিল। এবার ভট্টাচার্য মহাশয়ের মুখে ব্যাপারটা শোনা যাক। ব্যোমকেশ
মোটা তাকিয়ার উপর কোনই ভর দিয়া বসিল। গুরু ভোজনের পর বৈঠকখানার গদির উপর বিস্তৃত ফরাসের শয্যায় এক একটা তাকিয়া আশ্রয় করিয়া আমরা 4 জনে গড়াইতেছিলাম। হিমাংশু বাবুর কন্যা বেবি ব্যোমকেশের কোলের কাছে বসিয়া নিবিষ্ট মনে একটি পুতুলের কাপড় পরাইতেছিল। এই 2 ঘন্টার মধ্যে তাহাদের মধ্যে ভীষণ বন্ধুত্ব জমিয়া গিয়াছিল। দেওয়ান কালীগতি ভট্টাচার্য মহাশয় একটু তফাতে ফরাসের উপর মেরুদণ্ড সিধা করিয়া পদ্মাসনে বসিয়াছিলেন, যেন একটু সুবিধা পাইলে ধ্যানস্থ হইয়া পড়িবেন। ব্যোমকেশের কথায় তিনি নড়িয়া চড়িয়া বসিলেন। ক্ষণকাল মুদিত চক্ষে নীরবে থাকিয়া ধীরে ধীরে বলিলেন, হরিনাথ লোকটা আপাত দৃষ্টিতে এতই সাধারণ আর অকিঞ্চিতকর যে তার সম্বন্ধে বলিতে গেলে মনে হয় কিছুই বলার নেই, ন্যালা ক্যাবলা গোছের একটা ছোঁড়া। অথচ তার পেটে যে এতখানি শয়তানি লুকোনো ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। আমি মানুষ চিনতে বড় একটা ভুল করি না, এক নজর দেখলে কে কেমন লোক বুঝতে পারি, কিন্তু সে ছোড়া আমার চোখেও ধুলো দিয়েছে। একবারও সন্দেহ করিনি যে তার এটা ছদ্মবেশ, তার মনে কোনো কু অভিপ্রায় আছে। প্রথম যেদিন এলো সেদিন তার জামা কাপড়ের অবস্থা দেখে আমি ভান্ডার থেকে 2 জোড়া কাপড়, 2টো গেঞ্জি, 2টো জামা আর 2খানা কম্বল বের করে দিয়েছিলাম। একটা ঘরে হিমাংশু বাবাজি তাকে আগেই দিয়ে দিয়েছিল, ঘরটাতে পুরনো খাতা পত্র থাকতো, তাছাড়া বিশেষ কোনো কাজে লাগতো না। সেই ঘরে তক্তাপোষ ঢুকিয়ে তার শোবার ব্যবস্থা করে দেওয়া হলো। ঠিক হলো বেবির 2 বেলা এই ঘরেই পড়বে। তার খাওয়া দাওয়ার সম্বন্ধে আমি স্থির করেছিলুম, কিন্তু আমাদের মা লক্ষ্মী সে প্রস্তাবে মত দিলেন না। তিনি অন্দর থেকে বলে পাঠালেন যে বেবির মাস্টার বাড়িতেই খাওয়া দাওয়া করবে। সেই ব্যবস্থাই ধার্য হলো। তারপর সে বেবিকে নিয়মিত পড়াতে লাগলো। আমি 2 দিন তার পড়ানো লক্ষ্য করেছিলাম, দেখলাম ভালোই পড়াচ্ছে। তারপর আর তার দিকে মন দেওয়ার সুযোগ পাইনি। মাঝে মাঝে আমার কাছে এসে বসতো, ধর্ম সম্বন্ধে 2-4 কথা শুনতে চাইতো। এমনি ভাবেই 2 মাস কেটে গেল। গত শনিবার আমি সন্ধ্যের পরই বাড়ি চলে যাই। আমি যে বাড়িতে থাকি দেখেছেন বোধহয়, ফটকে ঢুকতে ডান দিকে যে হলুদ বাড়িখানা, সেইতে। কয়েক মাস হলো আমি আমার স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছি, একলাই থাকি, সপাক খাই, আমার কোনো কষ্ট হয় না। শনিবার রাত্রে আমার পুনশ্চরণ করবার কথা ছিল, তাই সকাল সকাল গিয়ে উদ্যোগ আয়োজন করে পুজোয় বসলুম। উঠতে উঠতে অনেক রাত হয়ে গেল। পরদিন সকালে এসে শুনলুম মাস্টারকে পাওয়া যাচ্ছে না। ক্রমে বেলা 12টা বেজে গেল, তখনও মাস্টারের দেখা নেই। আমার সন্দেহ হলো। তার ঘরে গিয়ে দেখলুম রাত্রে সে বিছানায় শোয়নি। তখন যে আলমারিতে জমিদারির পুরনো হিসেবের খাতা থাকে সেটা খুলে দেখলুম গত 4 বছরের হিসেবের খাতা নেই। গত 4 বছর থেকে আমাদের অনেক বড় বড় প্রজাদের সঙ্গে মামলা মোকদ্দমা চলছে। সন্দেহ হলো এ তারই কারসাজি। জমিদারির হিসেবের খাতা শত্রুপক্ষের হাতে পড়লে তাদের অনেক সুবিধা হবে। বুঝলুম হরিনাথ তাদেরই গুপ্তচর। তারপর বুঝতে পারলাম মাস্টার সেজে জমিদারির জরুরি দলিলপত্র চুরি করবার জন্যই সে এসে ঢুকেছিল। পুলিশে খবর পাঠালুম, কিন্তু তখনও জানি না যে সিন্দুক থেকে 6000 টাকাও লোপাট হয়ে গেছে। এই পর্যন্ত বলিয়া দেওয়ানজি থামিলেন। সত্যি সত্যি কি হরিনাথ মাস্টার জরুরি দলিলপত্র, টাকা পয়সা ইত্যাদি চুরি করে নিরুদ্দেশ হয়ে গেছিল, নাকি তার নেপথ্যে অন্য কোনো কারণ আছে? জানতে হলে বন্ধুরা চোরাবালি পর্বের 3য় পর্ব কাল শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো আজকের পর্ব চোরাবালি। লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।